কন্ট্রাক্ট পেপার রেডি? মুস্তাফার প্রশ্ন শুনেই রাতুল হাতে থাকা ব্ল্যাক লেদার ফোল্ডারটা এগিয়ে দিল। ফাইলটা মুস্তাফার দিকে এগিয়ে দিয়ে বলল, সব রেডি বস। আপনি যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই কন্ডিশনগুলো সেট করা হয়েছে। মুস্তাফা ফাইলটা হাতে নিয়ে পরপর 3টা পেজ ভালোভাবে দেখল। সবটাই ভালোভাবে নজর বোলাতে লাগলো। সে সময় ফোনে কথা বলা শেষ করে মাত্র এসে দাঁড়িয়েছে পলক। মুস্তাফার হাতে ফাইল দেখে পলক উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু দেখা গেল না। সচরাচর এহসান ভিলাতে নতুন কেউ যুক্ত হলে তাকেই এই কন্ট্রাক্ট পেপারে সই করিয়ে সব চুক্তি বুঝিয়ে তারপরেই নিয়োগ দেওয়া হয়। কিন্তু এবারে চুক্তি ভিন্ন। যুক্ত হয়েছে অনেক নতুন শর্তাবলী, যেগুলো স্বয়ং মোস্তফা এহসানের নির্দেশে। সবটা একবার দেখে নিয়ে ফোল্ডারটা বন্ধ করে পাশে ফেলে রাখে। ফাইল কিসের? এটা জানার তীব্র ইচ্ছা থেকে পলক নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। জিজ্ঞাসা করে বসল, বস, কিসের ফাইল? কিছু সময় মৌনতা পালন করে মোস্তফা বলে, মিস সানজানা রহমান শ্রাবণীর জয়নিং এগ্রিমেন্ট। পলক এই যাত্রায় কেসে উঠল। পলকের কাশির আওয়াজ পেয়ে মোস্তফা কপাল কুঁচকে তার দিকে তাকাতেই দেখতে পেল পলক ইতিমধ্যে পকেট থেকে রুমাল বের করে কেসে চলেছে। পলককে এভাবে কাঁচতে দেখে মোস্তফা রাতুলকে ডেকে ওঠে, রাতুল। ইয়েস বস। পলকের গলাটা চেপে ধর। বসের আদেশ শুনে রাতুল খুশি মনে এগিয়ে যায় পলকের দিকে। পলকের কাশির অবসান ঘটেছে ইতিমধ্যে। সে 2 হাত নেড়ে রাতুলকে আসতে নিষেধ করা সত্ত্বেও রাতুল এগিয়ে যেয়ে পলকের গলাটা চেপে ধরে। এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়। মোস্তাফা ওদেরকে থামানোর প্রয়োজন মনে করে না। ঠিক সেই সময় বডিগার্ড লায়ন এক প্রকার কাঁধে তুলে ডাক্তার ইমতিয়াজকে এনে মোস্তাফার সামনে সোফায় ফেলে। মোস্তাফার সব থেকে শক্তিশালী গার্ডদের মধ্যে লায়ন অন্যতম। স্পেশাল ট্রেন্ড এবং তেমনি বিশাল সুগঠিত দেহ। আর সেদিক দিয়ে ডাক্তার ইমতিয়াজ নেহাতি পিপিলিকা। ইমতিয়াজ সোফায় বসে বুকে হাত রেখে রীতিমতো হাঁপাচ্ছে। লায়ন মোস্তাফা এহসানের দিকে তাকিয়ে নিজের গমগমে গলায় বলে, বস, ধরে আনতে বলেছিলেন এই যে। মোস্তাফা লায়নকে চোখ দিয়ে ইশারা করতেই লায়ন দ্রুত প্রস্থান করে। লায়নে যাওয়ার দিকে তাকিয়ে ডাক্তার ইমতিয়াজ বলে ওঠে, মিস্টার এহসান, আপনি আমাকে হার্টের রোগী বানিয়ে ছাড়বেন? এভাবে কেউ তুলে আনে? মোস্তাফা সোফাতেই পায়ের উপর পা তুলে নিজস্ব ভঙ্গিমায় বসে বলে, আমার নিজের হার্টের থেকে আপনার হার্ট কি বেশি গুরুত্বপূর্ণ ডাক্তার ইমতিয়াজ? ডাক্তার ইমতিয়াজ ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করেন, কি হয়েছে আপনার হার্টের? মোস্তফা জবাব দেওয়ার পূর্বে পলক ফট করে বলে ওঠে, বসের হার্ট দোতলায় আটকে গেছে। মানে কি সব বলছো বডিগার্ড পলক? ডাক্তার ইমতিয়াজ চোখের চশমাটা আরও একটু ঠিক করে এবার মুস্তাফার দিকে তাকালো। জিজ্ঞাসা করে, মিস্টার এহসান, চেক আপের প্রয়োজন? প্রেশার মাপুন। এইটুকু? ডাক্তার ইমতিয়াজের কণ্ঠে কেন অসহায় অবিশ্বাস্য ভাব। তবুও নিজেকে সামলে মোস্তফা এহসানের কথা মতো নিজের কাজে ব্যস্ত হলেন। নাজমা বেগমের সাথে সাথে পুরো লাইব্রেরি ঘরটা ঘুরে দেখল শ্রাবণী। মাঝারি আয়তনের ঘরটি দেওয়ালগুলো যেন কথা বলছে বইয়ের ভাষায়। শুধু প্রবেশের দরজাটা বাদে চারদিকে দেওয়াল জুড়ে কাঠের সেলফ করা, যার বেশ কিছুটা অংশ এখনো শূন্য, নতুন বইয়ের অপেক্ষায়। ঘরের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে চারপাশের এই বইয়ের রাজত্ব দেখে মুগ্ধতায় বোধ হয়ে গেল শ্রাবণী। সেই হাই স্কুল থেকে ঠিক এমন একটা নিজস্ব লাইব্রেরির স্বপ্নই তো সে লালন করেছে মনে মনে। আর সেই ভালোবাসার টানেই তো নিজের আলমারিতেও জমে উঠেছে 100রও বেশি বইয়ের এক ছোট্ট সংসার। শ্রাবণী ঘরের মাঝে থাকা টেবিল চেয়ারের ওপর রাখা কিছু বই দেখতে ব্যস্ত। সেই সময় নাজমা বেগম বলেন, লাইব্রেরিটা নতুন করে সাজানো হয়েছে, আপনি সবটা দেখেছেন তো? নাজমা বেগমের কথায় শ্রাবণী ঘুরে তাকালো। আপনি করে বলবেন না আন্টি, তুমি করে বলুন। নাজমা বেগম স্মিত হাসলেন, জানালেন, নিয়ম নেই এখানে, সবাইকে আপনি বলার নিয়ম। নিয়ম? কিসের? শ্রাবণীর কণ্ঠে কেমন বিস্ময়। নাজমা বেগম টেবিলে ছড়িয়ে থাকা বই একসাথে রেখে বললেন, হ্যাঁ, এই বাড়ির কিছু নিয়ম আছে, মানে কর্মচারীদের জন্য। নিচে গেলে বুঝতে পারবেন। শ্রাবণী দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায়। সারি সারি সব বিশ্ববিখ্যাত বইয়ের কালেকশন। ইংরেজি সাহিত্য শ্রাবণীকে অতটাও টানে না। সে এগিয়ে খুঁজল রবীন্দ্রনাথ, হুমায়ুন আহমেদ, শরৎচন্দ্র সমগ্র।
পেয়েও গেল। একটা সেক্টর সম্পূর্ণ বাংলা সাহিত্যের জন্যই যেন উৎসর্গ। কি নেই সেখানে? চোখের বালি, পথের পাঁচালী, পরিণীতা, হেমু সমগ্র, মিসির আলি সমগ্র। শ্রাবণীর মনে চাইছে সব বই নিয়ে এক্ষুনি পড়তে বসতে। নিচে চলুন। নাজমা বেগমের কথায় শ্রাবণীর ঘোর কাটে। ঘুরে এসে নাজমা বেগমের সাথে বেরিয়ে আসে। করিডোর পেরিয়ে আসার সময় অপর পাশটা নজরে আসে। শ্রাবণীর কেন জানি মনে হচ্ছে ওই পাশটা মুস্তাফা হাসান থাকে। রঙের সামঞ্জস্যতা তো তাই জানান দিচ্ছে। শ্রাবণী সিঁড়ি দিয়ে নেমে এসে দেখতে পায় মুস্তাফা হাসান এক হাতে কফি, অপর হাতে ফাইলে চোখ বোলাতে ব্যস্ত। ডাক্তার ইমতিয়াজ ইতিমধ্যে প্রস্থান করেছেন। শ্রাবণীকে নামতে দেখে পলক জিজ্ঞাসা করে, মিস শ্রাবণী, আপনার কর্মস্থল পছন্দ হয়েছে? শ্রাবণী মাথা নেড়ে বলে, জি, লাইব্রেরিটা অনেক সুন্দর। আর কি কি বই থাকলে লাইব্রেরি স্বয়ংসম্পূর্ণ হবে সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনার। পলকের কথা শেষ হওয়ার সাথে সাথেই মুস্তাফা বলে, এগ্রিমেন্ট দেখিয়ে সাইন করিয়ে নে। মুস্তাফার কাছ থেকে এগ্রিমেন্টের কথা শুনে শ্রাবণী প্রশ্ন করে, কিসের এগ্রিমেন্ট? জব এগ্রিমেন্ট। কতদিনের আগে আপনি নিজ ইচ্ছায় ছাড়তে পারবেন না, কি কি করতে পারবেন না, এসব। কিন্তু মুস্তাফা হাসান কোনো কিন্তু আর না কোনো এক্সকিউজ শুনতে পছন্দ করে না। মোস্তফার কথা শুনে শ্রাবণী মনে মনে বলে, তাতে আমার কি? নিজের মনের ভাবনা মাঝে মুস্তাফা বলে, তাতে আপনার অনেক কিছুই পরে বুঝবেন। শ্রাবণী চমকে ওঠে। সে কি মনে মনে বলার বদলে মুখ ফুটে বলে ফেলল? নিজের আচরণে নিজেই কনফিউজ শ্রাবণী। এর মধ্যে পলক একটা ফাইল আর কলম তার মুখের সামনে ধরে। সেগুলো দিকে তাকিয়ে শ্রাবণী প্রশ্ন করে, এসব কি? পলক হাসি হাসি মুখে বলে, মিস শ্রাবণী, এটা হলো একটা কন্ট্রাক্ট পেপার। অ্যাডিশন বেলার সব কর্মচারী এই চুক্তিপত্রের সাথে অঙ্গীকারবদ্ধ, তাই আপনাকেও এতে সাইন করতে হবে। কি লেখা আছে আমি বলছি। পলক বলতে শুরু করে একে একে কি করা যাবে, কি করা যাবে না, কি বিষয়ে প্রশ্ন করা যাবে, কি বিষয়ে যাবে না, বাড়ির কতটুকুর মধ্যে সে হাঁটতে পারবে বা পারবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুই একটা বাদে সে হড়হড় করে বলে গিয়েছে। পলক সবশেষে থেমে একটা লম্বা শ্বাস নেয়। তখনই শ্রাবণী বলে ওঠে, এটা কন্ট্রাক্ট পেপার নাকি কয়েদখানার নিয়মাবলী? হোয়াট এভার ইউ থিঙ্ক। পলকের জবাবের পূর্বেই মোস্তাফার গলার আওয়াজে দুজন সেদিকে ঘুরে তাকায়। কিন্তু মোস্তাফা নিজের মতো ফাইলের দিকে কফি খেতে ব্যস্ত। শ্রাবণীর ভাবনা পড়ে যায়। হিসেব মেলাতে থাকে সবটা। একদিক দিয়ে এসব কন্ট্রাক্ট পেপারে লেখা না থাকলেও শ্রাবণী মেনে চলত। কারণ একজনের বাড়িতে এসে এসব সে মোটেও পছন্দ করে না। যা সে নিজে পছন্দ করে তাই তো তার আরেকজনের সাথে করা যায় না, তাই না? পিছিয়ে যাওয়ার রাস্তা আপাতত শ্রাবণীর হাতে নেই। চাকরিটা তার খুব দরকার। এসব মেনে নেওয়া তার জন্য আহামরি সমস্যা না। এগুলো শ্রাবণীর কাছে বেসিক ম্যানার্সের মধ্যে পড়ে। কিছুটা ভাবনা চিন্তা করে শ্রাবণী পলকের থেকে কলমটা নিয়ে পলকে দেখিয়ে দেওয়া জায়গায় সাইন করে। থ্যাংক ইউ মিস শ্রাবণী। পলক কথাটা বলেই পেপারটা নিয়ে নেয়। মুস্তাফা পলককে ইশারা করতেই পলকের মধ্যে শ্রাবণীর সামনে এসে বলে, মিস শ্রাবণী, আপনাকে পৌঁছে দেওয়া হবে। কন্ট্রাক্ট পেপারে লেখা আছে আপনার যাতায়াতের ব্যবস্থার দায়িত্ব আমাদের। কন্ট্রাক্ট থাকলে কি, আমি নিজে যাওয়া আসা করতে স্বচ্ছন্দ বোধ করি। সরি মিস, এটা সম্ভব না। ভাববেন না, অ্যাশন কমপ্লেক্সের সকল কর্মচারীদের যাতায়াতের ব্যবস্থা কোম্পানি করে। শ্রাবণী থেকে খোঁজ নিতে পারেন। পলকের কথায় শ্রাবণী মনে মনে ভেবে নেয়, সে খোঁজ তো অবশ্যই নিব। পলক শ্রাবণীর কাছ থেকে তার সমস্ত একাডেমিক সার্টিফিকেট আরও সকল ডকুমেন্টস জমা নিয়ে শ্রাবণীকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। শ্রাবণীদের প্রাচীন ধাঁচের শ্যাওলা ধরা ধূসর তিনতলা বাড়িটার সামনের রাস্তাটা এমনিতেই কিছুটা চাপা। সেই সংকীর্ণ গলির ভেতরেই পাড়ার আরও গুটি কয়েক ছেলেকে নিয়ে ক্রিকেট খেলায় মেতেছে শাওন। একসময় এই পড়ন্ত বিকেলে তারা এলাকার বিশাল মাঠটায় খেলতো, কিন্তু এখন আর সেই চেনা মাঠটা নেই। সময়ের সাথে সেখানে মাথা তুলে দাঁড়িয়েছে কয়েকটা আকাশ ছোঁয়া বহুতল বিল্ডিং। অগত্যা বুক ফেটে যাওয়া একরাশ হতাশা নিয়ে শাওনরা এই স্বল্প এবড়ো খেবড়ো জায়গাটাকে নিজেদের খেলার মাঠ হিসেবে বেছে নিয়েছে। ঠিক যখন শাওন পুরো মনোযোগ দিয়ে ব্যাটিংয়ে ব্যস্ত, ঠিক তখনই একটা অদ্ভুত গম্ভীর নিস্তব্ধতা চিরে দিয়ে গলির মোড় ঘুরে ধেয়ে এলো তীব্র হেডলাইটের আলো।
ক্রসিং ব্রেক চেপে শ্রাবণীতে জরাজীর্ণ বাড়ির সদর দরজাটা ঠিক সামনে এসে থামলো একটি কুচকুচে কালো গাড়ি। গাড়ির কালো গ্লাসগুলো ওয়ান ওয়ে হওয়াতে ভেতরের মানুষগুলোকে দেখার কোনো উপায় নেই। নিয়ন গাড়ি থেকে নেমে পেছনে দরজা খুলে দিতে শ্রাবণী নেমে আসে। গাড়ি থেকে নিজের বোনকে নেমে আসতে দেখে শাওনের চক্ষু চড়ক গাছ। হাত থেকে ব্যাটটা শব্দ করে পড়ে যায়, মুখটাও কিঞ্চিত ফাঁক হয়ে যায়। শ্রাবণী নেমে আসতেই নিয়ন গাড়ির দরজা আটকে পূর্বের মতো গাড়িতে উঠে বসে। গাড়িটা বেরিয়ে যেতেই শ্রাবণীর কাছে শাওন এগিয়ে আসে। উৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করে, আপু, তোর জব কনফার্ম? তাই কি যাতায়াতের জন্য গাড়ি দিয়েছে নাকি? এমনিতেই সবটা মিলিয়ে শ্রাবণীর মন মেজাজ বিগড়ে আছে, তার উপর এই ছেলের এমন উদ্ভট প্রশ্নের রাগ আরও বেশি তরতরিয়ে বাড়ে। শ্রাবণী ক্ষেপে উঠেই বলে, হ্যাঁ, আমি তো দেশের প্রাইম মিনিস্টার, আমার কষ্টের জন্য গাড়ি দিয়েছে। শাওনকে ঝাড়ি মেরে কথাটা বলেই শ্রাবণী বাড়ির ভেতরে পা বাড়ায়। এদিকে ঝাড়ি খেয়ে শাওন মাথার পেছনে হাত দিয়ে বলে, যা বাবা, খেপে গেল কেন? মাথার তারফার সব ছিঁড়েছে দূর। মাটি থেকে ব্যাটটা তুলে নিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে বলে, আজকে আর খেলবো না, কালকে আসিস সব। বাকি ছেলেগুলো নিজের মতো মুখ চাওয়াচুই করে উইকেট স্ট্যাম্প উঠিয়ে চলে যায়। এদিকে সায়ন বাড়িতে ঢুকে দেখতে পায় শ্রাবণী ফ্রিজ থেকে পানি বের করে খাচ্ছে, আর আমিনা বেগম পাশেই দাঁড়িয়ে আছেন। হাতের ব্যাট দরজার পাশে দাঁড় করিয়ে রেখে বলে ওঠে, আম্মু, তোমার মেয়ের মাথার তার ফার ছিঁড়ে গেছে, জলদি পাবনায় পাঠাও। শাওনের কথা শুনে আমিনা বেগম ও শ্রাবণী দুজনেই ঘুরে তাকায়। শাওন এগিয়ে এসে আমিনা বেগমের কাছে দাঁড়ায়। কি ঘটেছে সব বলতে খুবই উদগ্রীব। আমিনা বেগম ছেলেকে ধমক দিয়ে বলেন, পাঠালে দুইটারে পাঠাবো, একজনকে পাবনায়, একজনকে ঢাকায় রেখে পাবনাবাসীকে শান্তি দেওয়া যাবে না। শাওনকে কথাটা বলেই শ্রাবণীর দিকে ফিরে আমিনা বেগম বলেন, ফ্রেশ হয়ে আয়, আমি ভাত বাড়ছি, খেতে খেতে সব শুনবো। শ্রাবণী পানির বোতল ফ্রিজে রেখে নিজের ঘরের দিকে যেতে উদ্যত হয়, কিন্তু যাওয়ার পূর্বে শাওনের মাথায় বেশ জোরে একটা চাপড় মেরে বিড়বিড় করে বলে, পরে মজা দেখাবো, আমাকে পাবনায় পাঠানো না। শ্রাবণী নিজের ঘরে ঢোকার আগেই শুনতে পায় শাওন আমিনা বেগমের কাছে নালিশ ঠুকছে। এত বড় ছেলে এখনো কান্না করে নালিশ করে দেখলে শ্রাবণীর কাছে ব্যাপারটা কেমন যেন লাগে। সেসব শুনতে শুনতে শ্রাবণী ফ্রেশ হতে এগিয়ে যায়। বাচ্চা হয় না বিধায় ডিভোর্স দিয়েছে হাজবেন্ড। অল্প কিছুদিন আগেই ডিভোর্স হয়েছে। এখন মা আর ছোট ভাইকে নিয়ে থাকেন মিস শ্রাবণী। পলক কথাগুলো বলেই থামে। মোস্তফার হাতে থাকা ফাইলের একের পর এক পাতা উল্টে যাচ্ছে। খুব মনোযোগের সাথে সে ফাইলটা প্রতিটা পাতায় নজর বোলাচ্ছে। পলক ভেবে পাচ্ছে না এই ফাইলে এতটা দেখার মতো কি আছে। কোনো নায়িকার ছবি? তামান্না ভাটিয়া, সানি লিওন? না, তা তো নিশ্চয়ই নয়। তাহলে আছেটা কি? তার এনে দেওয়া ফাইল নয়। এনে দিল কে? কার সাতপুরুষের কাহিনী এই ফাইলে, যে সেটা এত মনোযোগ দিয়ে দেখতে হবে? ফাইলটা যে তার বসের পাশে ছিল সেটা পলক রুমে ঢুকেই দেখতে পেয়েছিল। মোস্তফার পরনে থাকা সিল্ক কাপড়ের কালো শার্টের সবগুলো বোতাম খোলা। ওদাম বুকের ফুলে মাংসপেশিগুলো স্পষ্ট, যা শ্বাস প্রশ্বাস নেওয়া দরুন ওঠানামা করছে। পলক অস্থির হয়ে রাতুলের দিকে ইশারা করে জিজ্ঞাসা করে, সে কিছু জানে কি না। কিন্তু রাতুল মাথা নেড়ে জানায় সে জানে না। দুইজন একই সাথে বসে রুমে এসেছে জানার কথা নয়। ঠিক মতো পৌঁছে দিয়েছে। ইয়েস বস, একেবারে সেফলি। পলকের জবাব শুনে মুস্তাফা নিশ্চিন্ত হয়। তখনই মুস্তাফার পার্সোনাল ফোন বেজে ওঠে। প্রাইভেট নাম্বার হয় মুস্তাফার লোক ছাড়া এই নাম্বারে ফোন আসে না। পলক ফোন হাতে নিয়ে দেখতে পায় মুস্তাফার ম্যানেজার সিদ্দিক হোসেন কল করেছেন। পলক কল রিসিভ করে মুস্তাফার দিকে ফোনটা এগিয়ে দেয়। ফোন কানে ধরে 1 মিনিট 50 সেকেন্ডের মতো নীরবে অপর প্রান্তের কথা শুধু শুনেই গেল মুস্তাফা। শেষে ছোট করে ওকে বলেই কল কেটে দেয়। পলক গাই করছে সিদ্দিক হোসেন কি বলছে জানতে, কিন্তু প্রশ্ন করা যাবে না। তাই অপেক্ষা করতে হবে মোস্তফা নিজে থেকে কখন কিছু বলে, সেই আশায়। মোস্তফার হাতে থাকা ফাইলটা সামনে থাকা কাচের টেবিলের উপর রেখে পলককে বলে, ফলো হার। হার? পলক একবার বিড়বিড় করলো হার শব্দটা। ফলো করেই বলেই বসলো, হার মানে? মিস শ্রাবণী? পলকের প্রশ্নে মুস্তাফার গম্ভীর মুখশ্রী গাম্ভীর্য আরো বৃদ্ধি পায়। ডান আঙ্গুল কপালে স্লাইড করে বলে, রাতুল, পাঞ্চ হিম। রাতুলকে এগোতে দেখে পলক দুই হাত নেড়ে বলে, বস বস, বুঝেছি, হার মানে মিস শ্রাবণী। অলরেডি আমরা তাকে ফলো করছি, আর কিভাবে করব বলে দিন। কিন্তু পলকের কথায় রাতুল থামল না।
এসে ঠিকই একটা ঘুষি দিল পলকের পেট বরাবর, কিন্তু খুবই ধীরে। অথচ পলক বাংলা সিনেমার মতো পেটে হাত দিয়ে অভিনয় করলে তার বড্ড বেশি লেগেছে। মোস্তফার চোখের দিকে তাকাতেই পলক অভিনয় বাদ দিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ায়। আপাতত মোস্তফা থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় ফাইলের দিকে নজর পড়তেই পলক দেখতে পায় ফাইলের উপর ইংলিশে লেখা সানজানা রহমান সাব। নামটা দেখেই পলক চমকে ওঠে। তার মানে বস এতক্ষণ মিস শ্রাবণীর বায়োডাটা ফাইল দেখছিল। আবারও নতুন ফাইল এটা? কি আছে নতুন ফাইলে? নিজের বলা শ্রমটা বৃথা গেল ভাবতেই পলক মনে মনে একটু আফসোস করলো। কিন্তু আফসোস পরিণত হলো আগ্রহে। নতুন করে আর কি খবর এতে আছে? বস তাহলে করছে কি? তলে তলে বিএমডাব্লিউ চালাচ্ছে নাকি ভেসপা? সেই খবরও পলক জানে না। এটা ভাবতেই আফসোসের পারদ আরও এক দফা বৃদ্ধি পেল। কি লাভ এত কাছে ছায়ার মতো থেকেও নতুন খবরের সামান্য আঁচটাও পেল না পলক। এই মুহূর্তে পলকের মন চাইছে বাপ্পারাজের মতো বুকে হাত রেখে বলতে, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মনের সুপ্ত ইচ্ছা গুপ্ত রেখে আপাতত পলক রাতুল বেরিয়ে এলো। করিডোরে বেরিয়ে এসে পলক রাতুলকে জিজ্ঞাসা করলো, রাতুল, জানিস কিছু? কোন বিষয়ে? বস নতুন করে মিস শ্রাবণীর বায়োডাটা দেখছিল। এটা কে দিয়ে গেল? ম্যানেজার সিদ্দিক হোসেন। রাতুলের জবাব শুনে পলক চমকালো। পলকে পলকে চমক, তার জন্য যেন বরাদ্দ। কি বলিস বুইড়া বেটা? আজ বুড়াটা আপন হলো, আমরা না? নতুন কি এমন খোঁজ প্রয়োজন ছিল যা আমরা এনে দিতাম না? এইটুকু আমি কইরা খামু, কইরা খামু। পলকের কথায় রাতুল কোনো জবাব দিল না। ব্যাপারটা বেশ গভীর। রাতুল কিছুটা আঁচ করতে পেরেছে, কিন্তু এই ধারণা পলককে জানালে সেই সব ঘেঁটে করে দেবে। তাই নিজের ধারণা নিজের মধ্যেই রেখে দিল। তবে রাতুলের ধারণা মনে থাকলেও পলকের ধারণা মুখ ফুটে বলেই ফেলল, রাতুল, আমার মনে হয় আমার অতি দ্রুত বিয়ে হবে। রাতুল কপাল কুঁচকে প্রশ্ন করে, কিভাবে বুঝলি? পলক দুই হাত একসাথে ঘষে বলল, আমার নাকে বিয়ে বিয়ে গন্ধ আসছে। বসের বিয়ের গন্ধ। আহা, সে যে সুগন্ধ! বসের লাইন ক্লিয়ার করে দিব। রাতুল পলকের কথায় বলে, ওই লাইনে গেলে তোর নিজের লাইন কেটে যাবে। সাবধান করছি, চুপচাপ থাক, এখন চল। বস যতটুকু বলবে ততটুকু করলে ভালো হবে। রাতুল তো রাতুলের মতোই বলল, তবে পাগলকে সাঁকো নাড়াতে নিষেধ করা মানে পাগলা সাঁকো নাড়াবেই। পলক মনে মনে ভাবল, সিঙ্গেল জীবনের রীতি ঘটবে অবশেষে। আজকে সকাল সকাল শ্রাবণী ঘুম থেকে উঠে গোসল করে বেরিয়েছে। আজকে আর আমিনা বেগমের ডাকার প্রয়োজন পড়েনি। ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ছাদে উঠেছে। ছাদে থাকা ফুল সবজির গাছগুলোতে পানি দিয়ে নেমে এসে সোজা গোসল করতে ঢুকেছে। শ্যাম্পু কন্ডিশনার করে গোসল নিতে বেশ সময় লাগলো শ্রাবণীর। গোসল সেরে বেরিয়ে ঘড়িতে সময় দেখে সময় আছে মাত্র 1 ঘন্টা। তাই দ্রুত চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার বের করে, সাথে হেয়ার স্ট্রেটনার। কত শখ করে কত কিছু কিনেছিল শ্রাবণী, কিন্তু সময়ের সাথে এসব ব্যবহার করার ইচ্ছা বা মানসিক অবস্থা কোনোটাই ছিল না। গতদিন নাতাশার কথা অনুযায়ী নিজেকে একটু পরিপাটি করার উদ্দেশ্যে সব নিয়ে বসেছে। গতকাল বাড়িতে ফিরে কোনো রকমে ফ্রেশ হয়ে নাতাশাকে কল করেছিল শ্রাবণী। সবটা খুলে বলতেই নাতাশা জানায়, এহসান কমপ্লেক্সের সকল কর্মচারীদের জন্যই গাড়ি বরাদ্দ। যার যার পোস্ট যোগ্যতা অনুযায়ী তাকে সেভাবেই ট্রিট করা হয়। এমনকি এটাও জানিয়েছে সাফিনের জন্য নির্দিষ্ট গাড়ি আছে। আর বাকি উচ্চপদস্থদের কথা না বললেও শ্রাবণী বুঝে যায়। নাতাশার কথায় এই সুযোগটাকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করলো। আমিনা বেগমকে সবটা খুলে বলার পর সে একটা কথা শ্রাবণীকে বলেছেন, ভালো না লাগলে বাদ দিয়ে দিতে। যদিও শ্রাবণী তাকে আশ্বস্ত করেছে এই বলে চাকরিটা তার মন মতো হয়েছে, সারাদিন বই পড়ে কেটে যাবে। পুরাতন চিন্তা বাদ দিয়ে শ্রাবণী নিজেকে তৈরি করতে ব্যস্ত হলো। একটা ব্ল্যাক সেমি লং টপসের সাথে জিন্স পরেছে শ্রাবণী। শ্রাবণীর হিপ ছড়ানো হালকা ওয়েভি চুলগুলোকে স্ট্রেনার দিয়ে ভালোভাবে স্ট্রেট করতেই আরো লম্বা দেখালো। ন্যাচারালি ব্রাউন চুলগুলো বেশ শাইনি দেখাচ্ছে। অন্যান্য দিনের মতো কোনো রকমে মুখে একটু ক্রিম আর ঠোঁটে লিপ অয়েল দিল না, বরং নিজেকে সুন্দর করে সাজালো। বেশি সাজগোজ নয়, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা রঙের বেল লিপস্টিক, ব্যাস এতটুকুতেই। হাত ঘড়ি পরে গায়ে একটু পারফিউম স্প্রে করে ফোন আর পার্স নিয়ে ঘর থেকে বেরোলো। আমিনা বেগম মেয়ের জন্য টেবিলে খাবার দিচ্ছেন। শ্রাবণী এসে চেয়ারে বসতেই আমিনা বেগমের চোখ আটকে গেল। শাওন নিজেও খাওয়া বন্ধ করে শ্রাবণীর দিকে তাকিয়ে দেখল
অনেক অনেক দিন পর শ্রাবণীকে এমন পরিপাটি রূপে দেখছে তারা। আমিনা বেগম মেয়েকে এমন পরিপাটি দেখে খুশি হয়ে বলেন, কতদিন পর নিজে দিকে একটু নজর দিলি বলতো। এখন থেকে এলোমেলো হয়ে থাকবি না। শ্রাবণী রুটি ডিম পোচ নিয়ে খেতে শুরু করেছে। আমিনা বেগমের কথা শুনে বলে, ঠিক আছে আম্মু, নিজেকে এলোমেলো রাখলে নিজেরই ক্ষতি। এবার থেকে নিজে যত্ন নিব। শ্রাবণীর কথা শেষ হতেই শাওন জিজ্ঞাসা করে, আপু আজকে কি গাড়িতে করে আসবি? শাওন গাড়ির কথা বলতেই শ্রাবণীর মনে পড়ে 10 মিনিটের মধ্যেই গাড়ি চলে আসবে। শ্রাবণী দ্রুত মাথা নেড়ে জানায়, শুধু আসবো না, এখন যাব। 10 মিনিটের মধ্যে চলে আসবে। এই সুবিধা সকলের জন্যই। তাহলে বড় হলে আমাকেও একটা চাকরি দিতে বলো তোমার স্যারকে। গাড়িতে উঠতে পারবো। শ্রাবণী অতি দ্রুত প্লেটের খাবার খেতে খেতে জবাব দেয়, আমার ভাই ডাক্তার হবে, এসব চাকরি করবে না। তারপর নিজের টাকায় নিজের গাড়ি কিনবে। শ্রাবণীর কথায় শাওন মাথা খুব দ্রুত উপর নিচ করে বলে, সেটা তো অবশ্যই, মাঝে মাঝে ভুলে যাই, মনে করিয়ে দিবি। আমিনা বেগম শ্রাবণীর কথা শুনে চিন্তিত গলায় বলেন, হ্যাঁ রে শ্রাবণী, বাড়ির পরিবেশ কেমন, ভালো তো? কে কে আছে? বাড়ির পরিবেশ অনেকটা মুভির মতো মা। এত টাইট সিকিউরিটি, একটা মাছি যেন বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। আর বাড়িতে তেমন কাউকে দেখলাম না। বাড়ির মালিক মোস্তফা এহসান আর হাজার খানেক বডিগার্ড আর মেটস। কি বলিস, এমনও আছে? শ্রাবণী উপর নিচ মাথা নাড়ল। শুধু তাই নয়, সারা জীবন যা টিভি স্ক্রিনে মুভিতে দেখলাম তেমন লাইফের বাস্তবে লিড করে। এতটা বিলাসবহুল জীবনযাপন করে। দেখিস মা, সাবধানে থাকিস। বেশি বড় লোকরা আবার ভালো হয় না। চিন্তা করো না আম্মু, শুধু দোয়া করো। কথার মাঝেই বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ ভেসে আসে। শ্রাবণী দ্রুত খাওয়া শেষ করে হাত ধুয়ে পানি মুখে বেরিয়ে যায়। পানি খেয়ে আমিনা বেগম নিজেও মেয়ের পিছু পিছু নিচতলায় গেটের সামনে পর্যন্ত এসেছে। দেখতে পায় বেশ দামি একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। তার সামনে একজন লোক দাঁড়িয়ে, পরনে কালো শার্ট প্যান্ট আর চোখে কালো চশমা, কানেও আবার গুজে রাখা। আমিনা বেশ মনোযোগের সাথে পরীক্ষা করলেন, দেখতে পেলেন শ্রাবণী এগিয়ে যেতেই কালো পোশাক পরা লোকটা গাড়ির দরজা খুলে দিল। শ্রাবণী উঠে বসতেই সে নিজেও সামনে উঠে বসে। সাথে সাথে গাড়িটা স্টার্ট দিয়ে বেরিয়ে যায়। আমিনা বেগম যখন মনোযোগ দিয়ে শ্রাবণীকে নিয়ে যাওয়া গাড়ির দিকে দেখতে ব্যস্ত, সেই সময় কানে আসে একজন মহিলার গলা, কি গো শ্রাবণীর মা, মাইয়া গাড়িত করে কই যায়? আমিনা বেগম পাশে ঘুরতে তাকাতেই দেখতে পান পাশের বাড়ির মোমেনা খাতুন। দোকানে এসেছিল কিছু কিনতে, হাতে সেই সদাই পাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন আর পান চুবুচ্ছেন। আমিনা বেগম স্বাভাবিকভাবেই জবাব দেন, শ্রাবণী নতুন চাকরি পেয়েছে, সেইখানে যাচ্ছে। মোমেনা বেগম আঙুলের ডগা থেকে চুন জিভায় লাগিয়ে পান চাবাতে চাবাতে বলেন, কয়টা দিন আগে না হেতির ছাড়াছাড়ি হইল, এরই মধ্যে চাকরি জুটায় ফেলছে। বাহ, মাইয়ার এত গুণ! কিন্তু লাভের লাভ কিছুই নাই গো শ্রাবণীর মা, মায়া তো বাঞ্চা। মোমেনা বেগমের কথায় আমিনা বেগমের মুখটা মলিন হয়ে গেল। তার মেয়েটা সত্যি তো কোনো দিক দিয়ে কম না। শুধু ওই একটা খুঁত না থাকলে সে স্বয়ং সম্পূর্ণ হতো। নিজের মনের ভাবনা সাইডে রেখে আমিনা বেগম জবাব দেন, লাভ লস বুঝি না আপা, মেয়ে আমার ভালো থাকলেই হলো, এটাই চাই। আসি হ্যাঁ। আমিনা বেগম সেখানে আর দাঁড়ালেন না, বাড়ির ভেতরে চলে গেলেন দ্রুত পায়ে। সেদিকে তাকিয়ে মোমেনা বেগম মুখ বেঁকিয়ে বললেন, গাড়ি আহে, বুঝি না কি কাম না ও কাম করে। পুরোটা রাস্তা জানালার বাইরে চোখ রেখে প্রকৃতির রূপ উপভোগ করতে করতেই এহসান ভেলা এসে পৌঁছায় শ্রাবণী। কিন্তু গাড়ি থেকে নামতেই তার কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ পড়ল। গতদিনের সেই কড়া নিরাপত্তা আজকে অনেকটাই ঢিলেঢালা। চারপাশে চেনা গার্ডদের সংখ্যা বেশ কম। মনে একটা খটকা নিয়েই ধীর পায়ে ভেতরে পা বাড়ালো সে। ড্রয়িং রুমে ঢুকতেই চোখে পড়ল অন্যরকম এক ব্যস্ততা। নাজমা বেগম বাড়ির বাকি কাজের লোকেদের নিয়ে পুরো বাড়ি ঘষে মেজে পরিষ্কার করাচ্ছেন। শ্রাবণীকে দেখে তিনি হাতের কাজ থামিয়ে গেলেন, মৃদু হেসে বললেন, এসেছেন মিস শ্রাবণী, ভালোই হয়েছে। আপনি সোজা উপরে লাইব্রেরিতে চলে যান। আজ সকালেই বেশ কিছু নতুন বই এসেছে, সেগুলো একটু গুছিয়ে রাখুন, আমি আসছি। শ্রাবণী মাথা নেড়ে সায় দিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ওপরে ওঠার প্রতিটি পদক্ষেপে তার চোখ দুটো চারপাশটা খুব সতর্কভাবে পরখ করে নিচ্ছিল। কিন্তু কোথাও পলক কিংবা রাতুলের দেখা মিলল না। তার মানে কি মোস্তফা হোসেন নিজেও আজ বাড়িতে নেই? মনের ভেতর এক রাশ প্রশ্ন আর কৌতূহল চেপে সে লাইব্রেরির দরজার সামনে এসে দাঁড়ালো। লক খুলে ভেতরে প্রবেশ করতেই
এক ধরনের চেনা বইয়ের গন্ধ তাকে স্বাগত জানালো। ঘরের গুমোট ভাব কাটাতে প্রথমেই একপাশের বড় জানলাটা টেনে খুলে দিল সে। বাইরের আলো আর ফুরফুরে বাতাস আসতেই ঘরটা সতেজ হয়ে উঠল। এরপর টেবিলের দিকে এগিয়ে যেতেই দেখলো সত্যি একগাদা নতুন বই এসে জমা হয়েছে। শ্রাবণী যখন বইগুলোর ওপর হাত বুলিয়ে দেখছিল, ঠিক তখনই নাজমা বেগম ট্রে হাতে ঘরে ঢুকলেন। ধোয়া ওঠা এক কাপ গরম চা শ্রাবণীর সামনে টেবিলে নামিয়ে রেখে স্নেহ জড়ানো কণ্ঠে বললেন, আপনার জন্য চা এনেছি, খেয়ে নিন। শ্রাবণী এক ঝলক চায়ের কাপের দিকে দেখল, গরম ধোঁয়াটা আদা লবঙ্গ পুদিনা পাতার চা। নাজমা বেগমের হাত থেকে চায়ের কাপ নিয়ে শ্রাবণী বলে, এভাবে আমি বাড়িতে চা বানিয়ে খাই, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ আন্টি। নাজমা বেগম শ্রাবণীর কথার সাথে বলেন, স্যার যাওয়ার সময় বলে দিয়েছিলেন আপনি আসলে এভাবে চা করে দিতে। শ্রাবণী মাত্র চায়ের কাপে চুমুক দিয়েছিল, মুহূর্তেই নাজমা বেগমের কথায় চা যেন তার তালুতে উঠে যায়। সামান্য কেশে নিজেকে সামনে জিজ্ঞাসা করে, স্যার উনি কিভাবে জানলেন আমি কিভাবে চা খাই? সেটা আমি জানি না, আমাকে যেভাবে বলা হয় আমি সেভাবে কাজ করি। আপনি চা খেয়ে নিন, কিছু প্রয়োজন হলে জানাবেন। নাজমা বেগম যাওয়ার জন্য পা বাড়াতেই শ্রাবণী নাজমা বেগমকে জিজ্ঞাসা করে, এই ঘরে ক্যামেরা কেন? নাজমা বেগম স্বাভাবিকভাবেই জবাব দিলেন, শুধু এই ঘরে না, এই বাড়ি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতায়। ক্যামেরার দিকে তাকিয়ে শ্রাবণী আবারও প্রশ্ন করে, সম্পূর্ণ বাড়ি? অ্যাক্সেস কর কাছে? স্যারের কাছে। নাজমা বেগমের মুখে স্যার শব্দটা শুনেই শ্রাবণী বুঝে যায় তিনি মুস্তাফা এহসানের কথা বলছে। সাথে সাথে শ্রাবণীর চোখের সামনে এক পলকের জন্য ভেসে উঠল মুস্তাফা এহসানের সেই গম্ভীর অতলান্ত রহস্যময় মুখশ্রী। সবচেয়ে বেশি শ্রাবণীর মনে দাগ কেটেছিল মুস্তাফার সেই তীক্ষ্ণ বাদামি বর্ণের একজোড়া চোখ। চোখ দুটো যেন নিমেষেই সামনের মানুষের মনের ভেতরের সবটুকু পড়ে ফেলতে পারে। কোনো আতিশয্য নেই, বাড়তি কোনো কথা নেই, কেবল এক অদ্ভুত শীতল গাম্ভীর্য। ক্যামেরাটার দিকে তাকিয়ে শ্রাবণীর হুট করেই গাটা কেমন শিউরে উঠল। তার মানে এই মুহূর্তে কি সেই অন্ধকার বাদামি বর্ণের চোখ জোড়া, চোখ ল্যাপটপ বা ফোনের স্ক্রিনে তার প্রতিটা নড়াচড়া, তার প্রতিটা অভিব্যক্তি খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে? ভাবতেই শ্রাবণীর বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। তালাক দেওয়ানের পরে আবার কিসের বউ? ঠিক কইরা কথা ক জাহিদ, তোরা সুচির বিয়া ফাইনাল, শেষ মুহূর্তে ক্যাচাল যায় না। জাহিদের সামনে আঙ্গুল নাচে কথাগুলো বলেন জাহিদের বাবা মোতালেব মিয়া। বসার ঘরে এই মুহূর্তে জাহিদ, জাহিদের মা জামিলা খাতুন আর জাহিদের বাবা মোতালেব মিয়া। শ্রাবণীর সাথে ডিভোর্সের পরই ছেলেকে বিয়ে দেওয়ার জন্য আধা জল খেয়ে নেমেছেন মোতালেব মিয়া জামিলা খাতুন। বাচ্চা লাগবে না আব্বা, আমি দরকার হয় বাচ্চা দত্তক নেব, তবুও শ্রাবণীকে ফিরিয়ে আনবো। জাহিদ একগুঁয়ে ভাবে কথাটা বলল, তার কথায় যেন আগুনে কেরোসিন ঢালার মতো কাজ হলো। মোতালেব মিয়া চিৎকার দিয়ে বললেন, হ এইটাই বাকি আছে নি, তালাক দেওয়া বউ নিয়ে বাচ্চা দত্তক নিব? বাবা, কার না কার পাপের সন্তান হইব মিয়া বাড়ির উত্তরাধিকার। কেন রে, তুই কি বেটা মানুষ না? আমার জোয়ান সমান ছেলে থাকতে কেন যাওরা আনমু না? কথাগুলো বলেই বড় বড় করে শ্বাস নিতে থাকলো মোতালেব মিয়া। জাহিদ আড়ালে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাকে কিছুদিন সময় দাও, আমি সুচিকে নিজের বোন ভেবেছি, এখন হুট করে অন্য সম্পর্কে জড়িয়ে দিলে সেটা সম্ভব নয়। এতটুকু বলেই জাহিদ উঠে দাঁড়ালো। সেইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়েই বেরিয়ে এলো। জাহিদ বেরোতেই জামিলা খাতুন বলেন, ছেলে এমন করছে, যদি বেঁকে বসে তখন তো আমও যাবে ছালাও যাবে। স্ত্রীর কথায় বিরক্ত হন মোতালেব মিয়া, হাত উঁচিয়ে থামিয়ে বলেন, কিচ্ছু যাইব না, ওই মাইয়া কোনোদিনও ফিরবো না, ফিরতে চাইলে ওরে ফিরতে দিব না সেই লোক। তুমি নিশ্চিন্তে পোলার বিয়ার আয়োজন করো। সামনে থাকা পানির বাটা থেকে পান সাজিয়ে মুখে পুড়ে চেবোতে থাকেন মোতালেব মিয়া। শ্রাবণী আর জাহিদের বিয়েতে জাহিদের বাড়ির কারোরই মত ছিল না। ছেলের জেদের কাছে মানতে হারতে বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছিলেন মোতালেব মিয়া। শুরু থেকেই শ্রাবণীকে মেনে নিতে না পারায় যখনই জানা যায় শ্রাবণী বাচ্চা জন্মে একেবারে অক্ষম নয়, কিন্তু জটিলতা বেশি, সেই থেকে শুরু করেন এই বিচ্ছেদের পায়তারা। বহু কষ্টে ছেলের ব্রেন ওয়াশ করতে সক্ষম হয়েছেন মোতালেব মিয়া তার স্ত্রী। এই মুহূর্তে সেই ছেলে বেঁকে বসলে সব থেকে বড় ক্ষতি তারই হবে। এতগুলান টাকা জমি সব হাতছাড়া হবে। না না, মোতালেব মিয়া আর ভাবতে পারেন না। মোতালেব মিয়া পান চেবোতে চেবোতে পকেট থেকে ফোন বের এগিয়ে জানালার কাছে যায়। কয়েকবার রিং হতেই কল রিসিভ হয়।
প্রলয় তো সিরাবিনের ফিরাই নিতে চায় আবারও। আপনারা ব্যবস্থা নেন মায়ার, আমি এদিকে আমার পোলার বিয়ার ব্যবস্থা করি। অপর প্রান্ত থেকে রুক্ষ গলার স্বর ভেসে আসে। নিজের ছেলেকে নিয়ে চিন্তা করুন, মেয়েটাকে নিয়ে চিন্তা করতে হবে না। ব্যাস, এতটুকু। তারপর পরেই ফোনটা কেটে যায়। কান থেকে ফোন নামিয়ে মোতালেব মিয়া ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলেন, টাকার জন্য নাইলে এসব সহ্য করতাম না। পেরিয়েছে ৭টি দিন। এই ৭ দিনের মধ্যে একদিনও শ্রাবণী বা মুস্তাফা একে অপরের মুখোমুখি হয়নি। নিয়মমাফিক শ্রাবণীকে সকালে নিয়ে আসা হয়েছে এহসান ভিলাতে। সে এসে সোজা প্রবেশ করে লাইব্রেরিতে। সেখানে সময় কাটে সন্ধ্যা পর্যন্ত। বই সাজানো, প্রতিটা তার সেক্টর জানা অনুযায়ী এক এক সেলফে রাখা, এসব নিত্য কাজ শ্রাবণীর। এছাড়াও সে নিজের উইশ লিস্টে থাকা কিছু বই অ্যাড করে আনিয়েছে। বইয়ের কাজের ফাঁকে পলক রোজ নিয়ম করে অনেকগুলো ফাইল দিয়ে যায়, সব রিচেকের জন্য। সেগুলো শেষ করতেই বিকেল। বাকিটা সময় বই পড়ে কেটে যায়। বই পোকা শ্রাবণী নিজের মন মতো একটা চাকরি পেয়ে এখন অপেক্ষায় থাকে কখন এই লাইব্রেরিতে এসে ঢুকবে। প্রতিদিন যাওয়ার আগে প্ল্যান করে যায় পরদিন এসে কোনটা পড়বে। অ্যাশন ভিলার মূল ফটক দৃশ্যমান হতেই শ্রাবণী মনে মনে বেশ আনন্দ অনুভব করে। কারণ আজকে সে ঠিক করেছে হুমায়ুন আহমেদের লীলাবতী বইটা পড়বে। অনেকদিন ধরে দেখেও পড়া হয়নি, নিজের সংগ্রহে নেই, তাই প্রবল আগ্রহ। অ্যাশন ভিলার সিকিউরিটির সাথে মানিয়ে নিয়েছে শ্রাবণী। এতটা টাইট সিকিউরিটি ঠিক কী কারণে সে বিষয়ে কৌতূহল হলেও নিজের কৌতূহল সে দাবিয়ে রাখতে জানে। সেই নিশ্চিত্র সিকিউরিটি পেরিয়ে গাড়িটা যখন এহসান ভিলার সদর দরজার সামনে এসে থামল, ঠিক তখনই দরজার পাশে থাকা শ্যাডো বেশ জোরে জোরে ডেকে উঠল। অন্যান্য দিনের শ্যাডো বাইরের ব্যাক ইয়ার্ডে থাকে, আজকে মোস্তাফার নির্দেশে সামনে এনে বেঁধে রাখা হয়েছে। গাড়ির ভেতরে বসেই শ্যাডোকে দেখে বুকটা ধক করে উঠল শ্রাবণীর। এমনিতেই কুকুরের প্রতি তার চরম ফোবিয়া। রাস্তার কুকুর দেখলেও যে মেয়ে উল্টো পথ দিয়ে হেঁটে যায়, সেখানে শ্যাডোকে দেখা মাত্রই তার হাত পা ঠান্ডা হয়ে আসা জোগাড় হলো। আপন মনে বিড়বিড় করলো, এই আপদ কই থেকে উদয় হলো। শ্যাডো দেখতে যেমন ভয়ানক, তেমনি তার হিংস্র দানবীয় আকার। একটা হাইলি ট্রেন জার্মান শেফার্ডের সাথে রাস্তার সাধারণ কুকুরের যে আকাশ পাতাল তফাৎ, তা শ্যাডোর চোখের চাহনি দেখেই বোঝা যায়। নিয়ন গাড়ি থেকে নেমে দরজা খুলে দিয়েছে, কিন্তু তবুও শ্রাবণী নামছে না। শ্রাবণীকে ভয়ের মুখে গাড়িতে জড়সড় হয়ে বসে থাকতে দেখে নিয়ন জিজ্ঞাসা করে, এনি প্রবলেম? নিয়নের প্রশ্নে শ্রাবণী দুই দিকে মাথা নেড়ে বোঝায় না, কিন্তু মনে মনে ভাবে প্রবলেম, ওই যে প্রবলেম ঘেউ ঘেউ করছে। এর থেকে বড় প্রবলেম আর কি হতে পারে। শ্রাবণী শুকনো ঢোক গিলে অত্যন্ত সতর্কতার সাথে সে গাড়ি থেকে নেমে এলো, কিন্তু নামা মাত্রই শ্যাডো দ্বিগুণ তেজে ডেকে উঠল। গলায় থাকা লোহার শিকল যেন ভেঙে ফেলবে ফেলবে ভাব। শ্রাবণী মনে মনে দোয়া পড়তে পড়তে এগোলো। শ্যাডোর গলার লিস্টটা পাশে একটা লোহার পিলারের সাথে বাঁধা ছিল বটে, কিন্তু শ্রাবণী যেই ভয়ে ভয়ে দুই পা এগিয়েছে, অমনি শ্যাডো তার বিশাল শরীরটা ঝাঁকিয়ে সামনে দুই পা শূন্যে তুলে শ্রাবণীর দিকে তাকিয়ে প্রচণ্ড জোরে আবারও ঘেউ ঘেউ করে উঠল। ব্যাস, শ্রাবণীর পায়ের তলার মাটি যেন সরে গেল। হিতাহিত জ্ঞান হারিয়ে ভয় চোখ দুটো শক্ত করে বুজে সে বাড়ির ভেতরের দিকে এক বিশাল ছুট দিল। কিন্তু ভেতরে পা রাখতেই ঘটল অঘটন। মুস্তাফা ততক্ষণে শ্যাডোর আওয়াজ পেয়ে ভেতরের দিক থেকে সদর দরজার দিকেই এগিয়ে আসছিল। সাথে সাথে পিছু 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 আসছিল পলক ও রাতুল। আচমকা শ্রাবণী নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি গিয়ে ধাক্কা খেল মুস্তাফার চওড়া শক্তপোক্ত বুকের ওপর। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে শ্রাবণী নিজেকে সামলাতে পারল না। ভারসাম্য হারিয়ে সে পেছনের দিকে পড়ে যেতে লাগলো। কিন্তু পর মুহূর্তে সে টের পেল পড়ে যাওয়ার আগেই একজোড়া শক্ত চওড়া হাত বিদ্যুৎ বেগে এসে জড়িয়ে ধরেছে তার সরু কোমর। পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে মুস্তাফা এক হ্যাঁচকা টানে শ্রাবণীর নরম শরীরটাকে নিজের দিকে টেনে নিল। আর সাথে সাথে শ্রাবণী পুরো শরীরটা আবার গিয়ে লেপ্টে গেল মুস্তাফা চওড়া পুরুষালী বুকের সাথে। তীব্র আতঙ্কে শ্রাবণীর বুকটা তখনও কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। ঠোঁট দুটো কাঁপছে থরথর করে। ভয়ে চোটে সে নিজের অজান্তেই দুই হাতে খামচে ধরেছে মুস্তাফার বুকের কাছে শার্টের অংশ। ধীরে ধীরে কাঁপতে কাঁপতে চোখ মেলে তাকালো শ্রাবণী। আর তাকানো মাত্রই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে খোদ মোস্তাফা এহসান। এদিকে সুযোগের ফায়দা লুটতে পলক তার হাতে থাকা আইপ্যাডের ক্যামেরা অন করে এক মুহূর্তে ছবি তোলার জন্য, কিন্তু ক্যামেরা অন করতেই ফ্ল্যাশ জ্বলে ওঠে। দ্রুত হাতে সেটা বন্ধ করতে করতে পলক মনে মনে বলে,
এই শালা আবার কে চালালো? বন্ধ হ। দ্রুত ফ্ল্যাশ অফ করে ফটাফট দুটো ক্লিক করে। মুস্তাফাকে দেখে এক ঝটকায় সরে এসে দাঁড়ায় শ্রাবণী। মাথা নিচু করে বলে, সরি স্যার। শ্রাবণী আর সামনের দিকে তাকানোর সাহস পেল না। মোস্তাফার অন্ধকার নেশাক্ত চোখের মণি দুটো স্থির হয়ে নিবদ্ধ শ্রাবণীর ভয়ত মুখের ওপর। শ্রাবণী ভয়ে আর আড়ষ্টতায় জবুথুবু হয়ে দাঁড়িয়ে রইল। তখনই কর্ণগোচর হলো নিচু ভারী আর গমগমে গলার আওয়াজ, ইটস ওকে, ইউ ক্যান গো। শ্রাবণী আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকটায়। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠে সোজা চলে যায় লাইব্রেরির দিকে। মোস্তাফা সেদিকে আর দ্বিতীয়বার তাকালো না। তার পাথরের মতো নির্জীব গম্ভীর মুখে কোনো ভাবান্তর হলো না। সে সোজা হেঁটে অ্যাশান বেলার সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। তার পিছু পিছু বেশ দ্রুত পায়ে বেরিয়ে এলো পলক আর রাতুল। বাইরে মোস্তাফার বুলেট প্রুফ কালো গাড়িটা স্টার্ট করা অবস্থায় একদম রেডি ছিল। মোস্তাফা গম্ভীর মুখে পেছনের সিটে গিয়ে বসতেই সামনে ড্রাইভিং সিটে রাতুল আর তার পাশের সিটে পলক চটজলদি উঠে বসলো। মোস্তাফার মূল গাড়িটাকে মাঝখানে রেখে আগে পিছে সিকিউরিটি আর আরো 5টা কালো গাড়ি স্টার্ট নিল। পরপর 6টি গাড়ির কনভয় অ্যাশান পেলা সদর দরজা পেরিয়ে রাজপথের বুকে আপন গতিতে ছুটে চলল। হঠাৎ করে সামনে বসা পলক একটু শব্দ করেই হেসে উঠল। হাসিটা সে বেশ ইচ্ছাকৃতভাবেই দিল, যাতে পেছনের সিটে বসা মোস্তাফার মনোযোগ তার দিকে আকর্ষিত হয়। মোস্তাফা জানালার কাঁচ দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। পলকের হাসির শব্দে তার জোড়া ভ্রু সামান্য কুঁচকে গেল। সে অত্যন্ত গম্ভীর শীতল গলায় চোখ না সরিয়েই বলে উঠল, হোয়াট? পলক লুকিং মিররে বসে সেই থমথমে মুখ আর ঠান্ডা চাউনি দেখে নিজের হাসিটা সামান্য চেপে বলল, না মানে বস। মিস শ্রাবণী কুকুরের ভয়ে সোজা এসে সিংহের বুকে ঝাঁপিয়ে পড়ল, অথচ অক্ষত অবস্থায় আস্ত ফিরে গেল। ভাবতেই কেমন অবাক লাগছে। পলকের এই রসিকতায় মোস্তফা কোনো জবাব দিল না, এমনকি তার মুখে কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না। কিছু সময় চুপ থেকে বলল, কেমন ছবি তুলেছিস দেখি। পলক যেন থতমত খেল। চুরি করে ধরা পড়লে যেমন অবস্থা হয় ঠিক তেমন চোখ মুখ করে বলে, হি হি, কোন ছবি বস? ছবি কি জিনিস আমি চিনি না, দেখিনি। পলক পলকের রসিকতার পরিবর্তে ভেসে এলো মুস্তফার গলার গম্ভীর আওয়াজ। পলক আর টালবাহানা না করে আইপ্যাড এগিয়ে দেয় মোস্তফার দিকে। পলকের আইপ্যাডের স্ক্রিনের দিকে তাকাতেই তার চোখের মণিজোড়া আচমকা স্থির হয়ে গেল। দৃষ্টি প্রসারিত হলো। সেখানে ভাসছে ঠিক কয়েক মিনিট আগে সেই দৃশ্যটি, যেখানে মুস্তাফার শক্ত বুকের সাথে লেপ্টে আছে এক ভীত হরিণী, আর মুস্তাফার এক হাত জড়িয়ে ধরে রেখেছে তার সরু কোমর। ছবিটা এত নিখুঁত টাইমিংয়ে তোলা হয়েছে যে দুজনের মাঝে সেই অবর্ণনীয় ইন্টেন্সিটি যেন জীবন্ত হয়ে উঠেছে। মুস্তাফা নিজের ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে স্ক্রিনের সেই ছবিটা জুম করল। অত্যন্ত নিখুঁত এবং গভীর মনোযোগ দিয়ে সে শ্রাবণীর সেই ভয়ার্ত চোখ আর নিজের হাতের বাঁধনটার দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের মধ্যেই পলকের ফোন ফিরিয়ে দিয়ে বলে, রেখে দে, আর ভালো ক্যামেরা কিনে গলায় ঝুলিয়ে রাখবি। পলক আইপ্যাডটা হাতে নিয়ে আড়ালে ঠোঁট টিপে হেসে দেয়। মনে মনে ভাবে, কিনতে হবে এমন মোমেন্ট ধরে রাখার জন্য, আর এই ছবি তো রাখতেই হবে। ভবিষ্যতে ফ্রেমে বাধাই করে আপনাকে গিফট করব। পলকের আইপ্যাড ফিরিয়ে দিয়ে মোস্তাফা নিজের আইপ্যাড হাতে নিল। অন করলো লাইব্রেরি রুমের সিসিটিভি লাইভ ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শ্রাবণী চায়ের কাপে চুমুক দিচ্ছে আর পায়চারি করছে। একটু আগে ঘটে যাওয়া ঘটনা নিয়েই হয়তো গিল্ট ফিল হচ্ছে, আর না হয় রাগ হচ্ছে। মুস্তাফা জুম করলো, কিন্তু লাভ হলো না। শ্রাবণী পায়চারি করছে। অদ্ভুতভাবে মুস্তাফা আজ সেই স্ক্রিনে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারল না। তার অবচেতন মন বারবার অন্য কিছু খুঁজছিল। মোস্তফার গাড়ি মাত্রই সদর রাস্তা ধরে কিছুটা স্পিড তুলেছিল, তবে মোস্তফার গাড়ি বেশি দূর যেতে পারল না। তার পূর্বেই অ্যাশান ভিলা থেকে কল আসে পলকের কাছে। পলক ফোন রিসিভ করে জানতে পারে মুবিন অ্যাশান এসেছে অ্যাশান ভিলাতে। ফোনটা পকেটে পলক পেছনে বসে থাকা মোস্তফার দিকে ঘুরে বলে, বস, মেজো ঝামেলা ভিলাতে এসেছে। পলকের ব্যঙ্গাত্মক রঙ্গ ধরতে পেরে মোস্তফার চোয়াল রাগে শক্ত হয়ে আসে। পুনরায় কোনো ঝামেলা পাকাতে এসেছে, নাকি উদ্দেশ্য অন্য? এদিকে শ্রাবণী এই মুহূর্তে ওই বাড়িতে আছে। এই ভাবনাটা বেশি অস্থির করে তুলছে মোস্তাফাকে। তার বুকের ভেতর এক অনিয়ন্ত্রিত অস্থিরতায় মোচড় দিয়ে উঠল। কোনো কথা না বাড়িয়ে আদেশ ছুড়ল, গাড়ি ঘোড়া। হঠাৎ কি মনে করে মোস্তফার শীতল গলার আওয়াজে ঘুরে তাকালেন মুবিন আহসান।
হাতে থাকা বিজনেস ম্যাগাজিনটা নামিয়ে রেখে তিনি মুস্তাফার সামনে এসে দাঁড়ান। লম্বায় মুস্তাফার সমানই, বয়স 50 পেরোলেও চোখে মুখে এখনো সেই আভিজাত্য আর দাপটের ছাপ স্পষ্ট। মোস্তাফা তীব্র বিরক্তিতে নিজের দৃষ্টি ঘুরিয়ে নিল। মোস্তাফার এহেন আচরণে মুবিন হাসান হালকা উপহাসে সুরে হেসে উঠে বললেন, দেখা করতে এলাম, তুই খোঁজ না নিলেও আমার তো একটা দায়িত্ব আছে। মুবিন হাসানের কথায় মোস্তাফা বিড়বিড় করে বলে ওঠে, ফাক অফ ইউ দায়িত্ব। নিজের তপ্ত মস্তিষ্ককে কোনো মতে সামলে মোস্তাফা প্রশ্ন করে, কি প্রয়োজন? মুবিন হাসান পকেটে হাত গুজে 2 পা হেঁটে সিঁড়ির কাছে এসে দাঁড়ায় আর বলে, মুস্তাফা, তুই নিজে আমার ভাইপো, সেখানে এখানে আমি আমার নিজের রক্তের সাথেই দেখা করতে এসেছি। হোয়াট ইজ নেসেসারি অর আননেসেসারি হিয়ার? মুস্তাফা তাচ্ছিল্যভাবে হেসে উঠল, শব্দহীন গা দুলে ওঠা হাসি। মুহূর্তে আবার নিজের গমগমে গলায় বলে, জিরো এক্সপ্লেনেশনস, গেট দ্য হেল আউট, বিহেভ ইয়োরসেলফ মুস্তাফা, ভুলে যাস না আমি তোর বাপের ভাই হই। মুস্তাফা 2 পা এগিয়ে মাথাটা সামান্য কাত করে বলে, ভুলে যায়নি বলে এখনো জিন্দা দাঁড়িয়ে আছেন, ভুলে গেলে মাটির নিচে পুঁতে দিতাম। মুস্তাফা! মুবিন হাসানের গলার আওয়াজ প্রতিধ্বনিত হয় চারপাশে। মুস্তাফা মুবিন হাসানকে এড়িয়ে এগিয়ে যেয়ে সোফায় পায়ের উপর পা তুলে বসে শান্ত কিন্তু বিষাক্ত গলায় বলল, আওয়াজ নিচে। আমার বাড়িতে দাঁড়িয়ে গলাবাজি বন্ধ করুন। কি প্রয়োজন বলেই বেরিয়ে যান। আপনি আর আপনার ছোট ভাই মিলে কম ক্ষতি করার চেষ্টা করেননি, এবার কি করতে এসেছেন? খানিকটা সময় নিয়ে ঠোঁটের কোণে একটা ক্রূর হাসি ফুটিয়ে সে আবারও বলল, ঠিকঠাক জবাব দিন, না হলে আপনাদের ছায়াটুকু মুছে দেব। আর বডি এত টুকরো করব যে কবর দেওয়ার মতো আস্ত কিছু থাকবে না। গেট লস্ট। মুবিন আশার নিজের ভেতরে চরম ক্ষোভ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বললেন, মোস্তাফা, তুই এতটা নিচে নামতে পারিস? যা করার মুয়াজ করেছে, আমি কি করেছি? উল্টে আমি তোর সঙ্গ দিতে চেয়েছি। মোস্তাফা সোজা তার চোখের দিকে তাকালো। বিশ্বাসঘাতকতার মতো সঙ্গ প্রয়োজন মোস্তাফা এহসানের নেই। এখন নিজে নিজে সম্মান নিয়ে বেরোবেন, নাকি ঘাড় ধাক্কা দিয়ে কুকুরের মতো বের করব? মুবিন আহসান রাগে অপমানে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যাওয়ার সময় ঘুরে দাঁড়ালেন। মোস্তফার চোখের দিকে তাকিয়ে নিচু কিন্তু গম্ভীর স্বরে বললেন, মার্ক মাই ওয়ার্ডস মোস্তফা, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াটস কামিং ফর ইউ। ইউ উইল পে ফর দিস ইন ওয়েজ ইউ কান্ট ইভেন ইমাজিন। এমন হুমকিতেও মুস্তাফার ভাবভঙ্গিতে পরিবর্তন এলো না। সদর দরজা বেরোনোর পূর্বেই মুবিন আহসানের কানে আসে, বার্কিং ডগ সেলডম বাইটস। মানুষের জন্ম হয়ে থাকলে মোয়াজ আহসানকে আমার মুখোমুখি আসার আহ্বান থাকলো। দাঁতে দাঁত চেপে অপমান সহ্য করে এহসান বেলা চৌকাঠ পেরিয়ে গাড়িতে উঠে বসে। মুবিন আহসান বেরিয়ে যেতেই মুস্তাফা ডেকে ওঠে, পলক, রাতুল। সেকেন্ডের মধ্যেই দুজনে হাজির হয়ে যায়। মুস্তাফা ঠান্ডা শান্ত গলায় বলে, বাড়ি, শ্রাবণীর আশেপাশে সিকিউরিটি বাড়িয়ে দে। পলক মাথা নেড়ে বলে, ওকে বস, ডুইং ইট রাইট নাও, ডোন্ট ওয়ারি বস। মুস্তাফা 2 হাত থুতনির নিচে রেখে বলে, চিন্তা তো অবশ্যই আছে। বাইরের লোকের সাথে লড়াই করা সহজ, কিন্তু যে ঘরের বা রক্তের সাথে সম্বন্ধীয় তার সাথে লড়াইটা কঠিন। কারণ ঘরের শত্রু শক্তি আর দুর্বলতা দুটোই খুব ভালো করে জানে। মনে রাখিস, রাবণকে তার ভাই বিভীষণই মেরেছিল। পলক রাতুল দুইজনেই বসের কথা মনোযোগ দিয়ে শুনল। মোস্তফা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে আগুন ছোঁয়ালো। কুণ্ডলে বাঁকিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে মোস্তফা বলে, এই বাড়ি ওই বাড়ির চারপাশে এক্সট্রা গার্ডস রাখ, বাকিটা নিশ্চয়ই বলার লাগবে না। পলক দ্রুত মাথা নেড়ে বলে, ওকে বস। পলকের কথা শেষ হতেই রাতুল কিছুটা জড়সড় হয়ে বলে ওঠে, মুবিন হাসান আইভি হাসান গতকাল রাতে দেশে ফিরেছেন বস। মুস্তাফার জ্বলন্ত সিগারেটটা ঠোঁটের কোণে থমকে গেল। চোখ দুটো সামান্য সরু করে সে তাকালো। শান্ত অথচ বরফ শীতল কণ্ঠে প্রশ্ন করল, অ্যান্ড ইউ আর টেলিং মি দিস নাও? হা! রাতুল তৎক্ষণাৎ মাথা নুইয়ে অপরাধীর মতো থমকে দাঁড়ালো। কাঁপা গলায় বলল, সরি বস, আমাদের ভুল হয়ে গেছে। মোস্তফা জবাব দিল না। নিজের মাথাটা সোফার ব্যাকরেস্টে এলিয়ে দিল। ধীরলয়ে সিগারেটে একটা দীর্ঘ টান দিয়ে ধোঁয়া ছাড়ল। সেই ধোঁয়ার কুয়াশার আড়াল থেকেই তার ভারী গম্ভীর আওয়াজ ভেসে এলো, হরিণ বাঘের চেয়ে অনেক দ্রুত দৌড়ায়, তবুও দিন শেষে বাঘই হরিণকে শিকার করে। কেন বলতো? মোস্তফার সেই কমকমে কণ্ঠস্বরের ওজন এতটাই বেশি ছিল যে লিভিং রুমে উপস্থিত রাতুল আর পলক দুজনেই একেবারে ভেজা বেড়াল হয়ে গেল। পুরো ঘরে পিনপতন নীরবতা। ওদের এভাবে বোবা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে
মোস্তফার চোয়াল শক্ত হয়ে উঠল। ভেতর থেকে একটা হিংস্র মেজাজ চাড়া দিয়ে উঠল তার। হঠাৎ করে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে সিংহ গর্জনে সে বলে উঠল, আনসার মি ডামিট। মুস্তাফার আকস্মিক চিৎকারে দুই যুবক ভেতরে ভেতরে কেঁপে উঠল। রাতুল কোনো মতে নিজে ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, বস, দৌড়ানোর সময় হরিণ বাঘের পজিশন দেখার জন্য বারবার পেছনে তাকায়, আর ওই এক মুহূর্তের জন্য সে তার গতি হারিয়ে ফেলে। তাই নিজের সর্বোচ্চ গতি থাকা সত্ত্বেও সে বাঘের হাত থেকে বাঁচতে পারে না। মুস্তাফা ঠোঁটের কোণে একটা ক্রূর তৃপ্তির হাসি ফুটে উঠল। গুড, ভেরি গুড। মনে রাখিস, আমার আশেপাশে থেকে হরিণের মতো এই বোকা ভুলটা যেন আর কেউ না করে। আই ওয়ান্ট আপ টু দ্য সেকেন্ড নিউজ। আই ওয়ান্ট মাই ইন্টেল রেজর্ট শার্প। কিছুক্ষণ বিরতি দিয়ে মুস্তাফা অ্যাস্ট্রেতে সিগারেটটা পিষে রাখলো। তারপর প্রশ্ন করলো, হোয়াট ইজ মিস ডুইং নাও? ওয়্যার ইজ শি? মুস্তাফার প্রশ্নে পলক দ্রুত জবাব দেয়, লার্ভিতেই আছে হয়তো, এখনো বাড়িতে যাওয়ার সময় হয়নি। হয়তো? মুস্তাফা ভ্রুজোড়া কিঞ্চিত উঁচিয়ে প্রশ্ন করল। পলক কিছুটা থতমত খেয়ে যায়। দেরি না করে দ্রুত নাজমা বেগমকে ডেকে নিয়ে আসে। নাজমা বেগম এসে দাঁড়াতেই পলক জিজ্ঞাসা করে, মিস শ্রাবণী কি লার্ভিতে আছেন? হ্যাঁ আছেন। সময়ের আগে লার্ভি থেকে বের হন না। আচ্ছা, আপনি আপনার কাজে যান। নাজমা বেগম চলে যেতেই পলক মুস্তাফার দিকে ফিরে নিচু স্বরে বলে, বস, মিস শ্রাবণী এখনও এই বাড়িতেই আছেন। আমি কি একবার ওপরে গিয়ে দেখে আসবো? পলকের এই অতি উৎসাহী প্রশ্নের উত্তর মুখে দেওয়ার কোনো প্রয়োজন বোধ করল না মুস্তাফা। সে কেবল তার সেই তীক্ষ্ণ দৃষ্টিটা তুলে পলকের দিকে তাকালো। সেই এক পলকের চাহনিতেই পলকের ভেতরের সমস্ত সাহস যেন কর্পূরের মতো উড়ে গেল। শির দ্বারা পেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল তার। পাশে দাঁড়িয়ে রাতুল নিজের হাসিটা আপ্রাণ চেপে রাখার চেষ্টা করছে। পলকের আমতা আমতা দশা দেখে মনে মনে সে ভীষণ মজা পাচ্ছে আর ভাবছে, এক্কেবারে ঠিক হয়েছে সবসময় বসের সামনে বেশি পণ্ডিতি দেখাতে যাওয়া। বস যদি এখন টেনে একটা চটকানা দিত, তবে এর বুদ্ধি ঠিক হতো। ফোনের ভাইব্রেশনের কারণে শ্রাবণীর ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম ভাব নিয়েই ফোনটা খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে ফোনটা বেজে বেজে কেটে গিয়েছে। ভালোভাবে চোখ মেলে তাকাতেই সে নিজেকে আবিষ্কার করলো টেবিলের উপর। ধড়পড় করে সোজা হয়ে বসে ভালোভাবে চোখ মেলে তাকাতেই শ্রাবণীর বুকটা ধক করে উঠল। চারপাশটা লক্ষ্য করতেই তার হুঁশ ফিরল। এটা তো অ্যাশন বাড়ির লাইব্রেরি। বই পড়তে পড়তে টেবিলের উপর মাথা এলিয়ে ঘুমিয়ে পড়েছিল। হুট করে এভাবে ঘুম ভেঙে যাওয়াতে মাথার মধ্যে কেমন চিনচিনে ব্যথা করে উঠল। মাগরিবের আজান শোনা যাচ্ছে। এই ঘরের আলো জ্বালানো হয়নি বিধায় অন্ধকার হয়ে আছে। পুরোপুরি অন্ধকার নয়, খোলা জানালা দিয়ে এখনো দিনের অবশিষ্ট মৃদু আলো প্রবেশ করছে বিধায় সামান্য স্পষ্ট। শ্রাবণী আগে উঠে লাইট জ্বালালো, ঘুরে এসে বসলো আগের জায়গায়। ছেড়ে রাখা চুলগুলো খোপা করে বেঁধে ফের উঠে দাঁড়ালো। জানালার কাছে এগিয়ে যেয়ে জানালা বন্ধ করে ফিরে আসে। ছড়িয়ে থাকা কয়েকটি বই গুছিয়ে রাখতে রাখতেই শ্রাবণী নিজের মনে ভাবল, এইবারের যে নিয়মকানুন, ডিউটি চলাকালীন এভাবে অবহেলা করে ঘুমিয়ে পড়ার শাস্তি কি হতে পারে, সেটা ভাবতেই শ্রাবণীর হাত পা ঠান্ডা হয়ে এলো। যদি এই এক ভুলেই তো তাকে কাজ থেকে সোজা বাদ দিয়ে দেওয়া হবে, আর এই চাকরিটা চলে যাওয়া মানে তার জন্য এক চরম বিপর্যয়। ভয়ে বুকটা দুরু দুরু কাঁপতে লাগলো শ্রাবণীর। এরই মধ্যে কেউ এসে থাকলে নিশ্চয়ই তাকে ডাকতো। আসেনি মানে কেউ জানবে না তার ঘুমানোর বিষয়টা। হাতে থাকা ঘড়িতে সময় দেখে নিয়ে তারপর নিজের পার্সটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। করিডোর বেরিয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়াতেই তার বুকটা ধক করে উঠল। নিচে হলরুমে বেশ কয়েকজন সুঠাম দেহের ব্ল্যাক স্যুট পরা পার্সোনাল গার্ডস দাঁড়িয়ে আছে। পুরো বাড়িটা এক থমথমে গম্ভীর পরিবেশ। কিছু হলো কি না এই ভাবনা শ্রাবণীর মাথায় জেঁকে বসে। ধীরে ধীরে কাপাস পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসতেই শ্রাবণীর চোখ পড়ে ড্রয়িং রুমের বিশাল সোফাটায় বসে থাকা মুস্তাফার দিকে। সে এক হাতে আইপ্যাড আর অন্য হাতে ফোন কানে ধরে গম্ভীর গলায় কারোর সাথে কথা বলতে ব্যস্ত। তার পরনে ব্ল্যাক শার্টের হাতাগুলো কোণেই পর্যন্ত গুটানো। চোখে এক অদ্ভুত চাতুর্য আর আভিজাত্য। শ্রাবণী আর চোখে চারপাশে তাকিয়েও নাজমা বেগমকে কোথাও খুঁজে পেলেন না। এত বড় চত্বরে নিজেকে বড্ড একলা আর অসহায় বোধ হতে লাগলো তার। এরই মাঝে পলকের চোখে পড়ে সিঁড়ি দিয়ে নেমে আসা শ্রাবণীর দিকে। মুস্তাফার বসে থাকা সোফার পাশেই পলক দাঁড়িয়েছিল বিধায় মাথা নিচু করে মুস্তাফাকে বলে, বস, মিস শ্রাবণী। মুস্তাফা পলকের কথা শুনলেও ফোনের ওপাশের কথা থেকে এক সেকেন্ডের জন্য মনোযোগ সরালো না।
এমনকি শ্রাবণীর দিকে ফিরেও তাকালো না। কেবল ডান হাতের দুটো আঙ্গুল সামান্য বাতাসে নাড়িয়ে বরফ শীতল কণ্ঠে আদেশ দিল, ড্রপ হার অফ। ওকে বস। পলক এগিয়ে এসে শ্রাবণীর সামনে দাঁড়াতেই শ্রাবণী চমকে ওঠে। শ্রাবণী আগে থেকে পলকে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই পলক বলে, মিস শ্রাবণী, দেরি হয়ে গেল, চলুন, গাড়ি ওয়েট করছে। পলকের স্বাভাবিক আচরণে শ্রাবণী একটু অবাক হলো। তার মানে কেউ কিছু জানে না। ভাবতে ভাবতেই শ্রাবণী বলে, হ্যাঁ চলুন। শ্রাবণী পলককে অনুসরণ করেই এগিয়ে যায়। আশেপাশে ভুলেও তাকায় না। এমনিতেই আজকে বিসমিল্লাহ ভুল করেছে বলেনি, তার উপর কাঁচে ফাঁকি দিয়ে ঘুমিয়ে পড়েছে। এমন লজ্জাজনক কথা কেউ কোশমিনকালে শুনেছে? না শুনবে। শ্রাবণী পলকের সাথে এগিয়ে এসে দেখতে পায় রোজকার মতোই গাড়ির কাছে নিয়ন দাঁড়িয়ে আছে। শ্রাবণী দ্রুত পায়ে গাড়িতে উঠে বসতেই নিয়ন গাড়ির দরজা আটকে দেয়। শ্রাবণী সিটে হেলান দিয়ে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফোনটা বের করে বাড়িতে ফোন দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু দেখা যায় ফোনে চার্জ শেষ। একটা বিরক্তিকর শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে। এখন আর চাইলেও কারোর সাথে যোগাযোগ করা সম্ভব নয়। অগত্যাই দীর্ঘ নিঃশব্দ রাস্তাটুকু মনের ভেতর হাজারটা চিন্তা নিয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। শেষমেশ তো নিজের চেনা নীড়েই পৌঁছাবে। এই সান্ত্বনাটুকু নিয়েই সে জানালার বাইরে তাকিয়ে রইল। বিকেলবেলা জাহিদ এসেছিল তোর খোঁজে। আমিনা বেগমের কথা শুনে মুখের সামনে নেওয়া ভাতের লোকমা আবার প্লেটে নামিয়ে রেখে শ্রাবণী প্রশ্ন করে, কিছু বলেছে? আমিনা বেগম শ্রাবণীর প্লেটে ভাত বেড়ে দিয়ে বলেন, তোকে খুঁজছিল। তারপর তুমি কি বললে? জিজ্ঞাসা করলাম কি প্রয়োজন। কি বলল? কথা বলতে চায়, তুই যেন একবার ওর সাথে কথা বলিস। আমিনা বেগমের কথা শেষ হতেই শ্রাবণী নিজের খাওয়ার দিকে মনোযোগী হয়। কিছু সময় চুপ থেকে বলে, কথা ফুরিয়েছে, আমাদের বেলাও ফুরিয়েছে। সূর্য ডোবার পরেও সূর্যালোকের খোঁজ করা বোকামি নয় কি? আমিনা বেগম মেয়ের পাশেই বসেছিলেন। মেয়ের কথায় তিনি আনমনা হয়ে বলেন, যদি কখনো সামনে সামনে পড়ে যায়, শুনে দেখিস কি বলে। তুই বুঝদার মেয়ে। আমিনা বেগমের কথায় শ্রাবণী কেমন তাচ্ছিল্যভাবে হাসল। নিজের ওপর নিজেরই কেমন বিদ্রুপ করতে মন চায় আজকাল। খাবার শেষ করে টেবিল থেকে উঠে হাত ধুয়ে এসে চেয়ারের কাছে দাঁড়িয়ে বলে, আমি যদি সত্যি বুঝদার হতাম, তাহলে মাত্র 6 মাসের ব্যবধানে জাহিদের কথায় বিয়ে বসাতাম না, ঠিকই আব্বুর কথা মতো পড়াশোনা শেষ করতাম। বুঝদার হলে আজকে ডিভোর্সি তকমা গায়ে থাকতো থাকতো না। সে যাই হোক, আর কোনো দিন যদি আমার অনুপস্থিতিতে আসে তাহলে বলে দেবে আর যেন না আসে। একটা পানির বোতল সাথে নিয়ে নিজের ঘরের দিকে এগোয় শ্রাবণী। দরজার কাছে দাঁড়িয়ে একটু জোরে বলে, সকালে ডাকার দরকার নেই, কালকে শুক্রবার। ঘরে ঢুকেই ভেতর থেকে দরজাটা আটকে দিল শ্রাবণী। অ্যাশন ভিলা থেকে ফিরে এসে গোসল করে নেওয়ায় চুলগুলো এখনও সামান্য ভেজা। তোয়ালে দিয়ে আর আলাদা করে না বেঁধে ভেজা চুলগুলো পিঠের উপর ছেড়ে দিয়েই সে পা বাড়ালো ঘরের সাথে লাগোয়া ঝুল বারান্দাটায়। দক্ষিণমুখী বারান্দা হওয়ায় এখানে সবসময় একটা চমৎকার মৃদু মন্দ বাতাস থাকে। বারান্দার রেলিংয়ে দাঁড়ালে চোখে পড়ে সামনের পিচ ঢালা রাস্তাটা, যা সোজা গিয়ে মিশেছে মূল সড়কে। আর রাস্তার ওপারে শান্ত নিঝুম হয়ে দাঁড়িয়ে আছে সারি সারি কয়েকটা বাড়ি। রেলিং ধরে হালকা বাতাসে এসে দাঁড়াতেই শ্রাবণী চোখ বুজে এক বুক শ্বাস নিল। এতক্ষণে নিজেকে যেন কিছুটা হালকা মনে হলো। তবে বাতাস যেমন জড়িয়ে দিল শরীর, মনের ভেতর তেমনি এসে ভিড় করলো একরাশ পুরনো ভাবনা। স্মৃতির পাতা হাত চেয়ে শ্রাবণী ফিরে গেল কয়েক বছর পেছনে। জাহিদের সাথে ওর যখন প্রথম পরিচয়, তখনও সবে অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আর জাহিদ তখন শেষ পড়ছে। দুজনেই একই ডিপার্টমেন্টের হলেও জাহিদ পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর শ্রাবণী ইডেন মহিলা কলেজে। নীলক্ষেতের এক বইয়ের দোকানে পুরনো বই খুঁজতে গিয়ে আলাপ হয়েছিল দুজনের। সেদিন একজন সিনিয়র হিসেবে একজন জুনিয়রকে একটু সাহায্য করেছিল জাহিদ, কিন্তু কে জানতো সেই সামান্য আলাপটুকুই একদিন গভীর অনুরাগে রূপ নেবে। পরিচয় থেকে প্রেম, আর প্রেম থেকে পরিণয়, সবই যেন ঘটেছিল এক ঝড়ের গতিতে। মাত্র 6 মাসের চেনা জানার মাথায় জাহিদ হুট করে সিদ্ধান্ত নিয়ে বসলো, বিয়ে করলে সে শ্রাবণীকেই করবে। শ্রাবণীর বাবা শুরুতেই অল্প বয়সের বিয়েতে একেবারেই রাজি ছিলেন না, কিন্তু জাহিদ নিজের পরিপক্কতা আর একাগ্রতা দিয়ে কিভাবে যেন ওনাকে রাজি করিয়ে ফেলেছিল। বিয়ের প্রথম বছরটা
শ্রাবণীর কাছে সত্যি একটা স্বপ্নের মতো কেটেছিল। শ্বশুরবাড়ির লোকজনের চোখে মুখে ওকে নিয়ে একটা চাপা অসন্তোষ থাকলেও জাহিদ সবসময় ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতো। ওই যে লোকে ঠিকই বলে, ঘরের মানুষটা যদি আগলে রাখে তবে বাইরের দুনিয়ার কোনো ঝড়ই গায়ে লাগে না। জাহিদের সেই নিটোল ভালোবাসাই ছিল শ্রাবণীর দিন শেষের একমাত্র পরম স্বস্তি। কিন্তু স্বপ্নের মতো সুন্দর সেই দিনগুলো মলিন হতে শুরু করলো ঠিক 1 বছর পর থেকে। পড়াশোনা মাঝপথে থাকায় শ্রাবণী কিংবা জাহিদ কেউই তখন ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবেনি। কিন্তু জাহিদের মা জামিলা বেগমের তর সইছিল না। দিনরাত ছেলের কানে অমুকের নাতি হয়েছে, তমুকের ঘরে সন্তান এসেছে এসব বলে বিষ ঢালতে লাগলেন। কথায় কথায় বইয়ের খুঁত ধরা, তোদের কেন বাচ্চা হচ্ছে না, বাচ্চা কেন হচ্ছে না, বইয়ের কোনো সমস্যা আছে কিনা, এসব খোঁচায় জাহিদের কান অতিষ্ঠ করে তুললেন তিনি। এক সময় মায়ের এই অনবরত একই কথায় বিরক্ত হয়ে জাহিদ শ্রাবণীকে বুঝিয়ে এক প্রকার জোর করেই ডাক্তারের কাছে নিয়ে যায়। আর সেখানেই যেন আকাশ ভেঙে পড়ল শ্রাবণীর মাথায়। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ল ওর জরায়ুতে সিস্ট আর সাথে থাইরয়েডের মারাত্মক সমস্যা। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিলেন এই শারীরিক জটিলতাগুলোর কারণে স্বাভাবিক উপায়ে কনসিভ করা ওর জন্য ভীষণ কঠিন। রেলিংয়ের গ্রিপটা শক্ত করে চেপে ধরল শ্রাবণী। অতীতের সেই মুহূর্তটা মনে পড়তেই বারান্দার মিষ্টি বাতাসটাও যেন হঠাৎ ওর কাছে ভারী ঠেকতে লাগলো। বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শ্রাবণীর। জাহিদকে সে কোনোদিন দোষ দেয়নি, আর কোনোদিন দেবেও না। জাহিদ তো কম চেষ্টা করেনি। কত ডাক্তার দেখালো, কত রকমের চিকিৎসার খোঁজ নিল শ্রাবণীকে সুস্থ করার জন্য, নিজের সাধ্যে সবটুকু উজাড় করে দিয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে লাভের লাভ কিছুই হলো না। উল্টো দিনের পর দিন হরমোনের ওষুধ আর চিকিৎসার ধাক্কায় শ্রাবণীর শরীরে জটিলতা আরও বাড়ল। আর সেই সাথে বিষিয়ে উঠতে লাগলো তাদের সুন্দর সম্পর্কটা। যে চোখে একসময় নিজের পুরো পৃথিবীটা দেখেছিল, সেই চোখে বিরক্তি দেখা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর অনুভূতি। সংসার ভাঙার সিদ্ধান্ত কেউ শখ করে নেয় না। একজন নারী হাজারটা কষ্ট সহ্য করতে পারে, হাজারটা অপমান গিলে ফেলতে পারে, কিন্তু প্রিয় মানুষটার ভালোবাসায় অন্য কারো অধিকার মেনে নিতে পারে না। কারণ একজন নারীর কাছে স্বামী শুধু একজন মানুষ নয়, তার অর্ধেক পৃথিবী। আর কেউ নিজের পৃথিবী অন্য কারো নামে লিখে দিতে পারে না। তবুও শ্রাবণী পেরেছে। নিজের জীবনের প্রথম পুরুষ, প্রথম ভালোবাসা আর একমাত্র আশ্রয়কে সে নিজ হাতে অন্যের জন্য ছেড়ে দিয়ে এসেছে। শ্রাবণী মন থেকে বিশ্বাস করে জাহিদ ভালো থাকবে, তাকে ভালো থাকতেই হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মায়াবী দৃশ্য হলো নিজের সন্তানের নিষ্পাপ মুখখানি। জাহিদ যখন বাবা হবে, নিজের একটা অংশকে যখন বুকে জড়িয়ে ধরবে, তখন সে নিশ্চয়ই এই ধ্রুব সত্যটা উপলব্ধি করতে পারবে। নিজের সন্তানকে আগলে রাখার পরম সুখে জাহিদ একদিন ঠিকই ভুলে যাবে যে তার জীবনে শ্রাবণী নামেও একটা সত্তা ছিল, যে তাকে নিজের মন প্রাণ উজাড় করে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। বারান্দার আলো অন্ধকারে শ্রাবণীর চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু ঠোঁটের কোণে লেগে রইল এক অদ্ভুত বিষণ্ণ হাসির রেখা। রাত বাড়ার সাথে সাথে আবহাওয়াটা হুট করেই কেমন যেন বদলে গেল, ঠিক শ্রাবণী জীবনের গল্পটার মতোই। একটু আগের সেই শান্ত, স্নিগ্ধ আর উপভোগ্য পরিবেশটা পলকেই রূপ নিল ঝড়ের পূর্ব মুহূর্তে। আকাশে ঘন ঘন বিজলি চমকাচ্ছে, আলোর তীব্র ঝিলিক চোখ ধাঁধিয়ে দেয়। দেখতে দেখতে কালচে মেঘে ঢেকে গেল পুরো আকাশ, আর সেই সাথে শুরু হলো মাতাল হাওয়া। বেশ জোরে সোরেই একটা ঝড় উঠল। এমন বৈরী আবহাওয়ায় বারান্দায় দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না ভেবে শ্রাবণী যখনই ঘরের দিকে ঘুরতে যাবে, ঠিক তখনই তার চোখ আটকে গেল নিচের রাস্তার ওপর। সেখানে একটা কুচকুচে কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। শ্রাবণী যখন প্রথম বারান্দায় এসেছিল, তখন তো এই গাড়িটা এখানে ছিল না। কৌতূহল বশত সে আর একটু এগিয়ে গিয়ে বারান্দার শেষ প্রান্ত ঘেঁষে দাঁড়ালো। গাড়িটা কেমন যেন চেনা চেনা ঠেকছে ওর কাছে, কিন্তু উইন্ডশিল্ড আর জানালার সবকটা কাঁচ পুরোপুরি ব্ল্যাক আউট করা থাকায় ভেতরে কেউ বসে আছে কিনা তা বোঝার কোনো উপায় নেই। চারদিকটা যেন এক রহস্যময় আধারে ডুবে আছে। এরই মাঝে বাতাসের বেগ আরও বেড়ে গেল। শ্রাবণী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। ধুলোবালিতে ওর চরম ডাস্ট অ্যালার্জি। একটু এদিক ওদিক হলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।
ঝোড়ো হাওয়ার দাপটে চারদিকটা ততক্ষণে ধুলোর চাদরে ধূসর হয়ে উঠেছে। শ্রাবণী দ্রুত পায়ে ঘরের ভেতর ঢুকে পড়ল এবং শক্ত হাতে বারান্দার দরজাটা আটকে দিয়ে লক করে দিল। ঘরের জানালাগুলো আটকানোর সময় খেয়াল করলো গাড়িটা খুব ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। শ্রাবণীর মনের মধ্যে কেমন অযাচিত ভাবনা এসে জড়ো হলো। কেউ কি তাকে ফলো করছে? করলো বা কে? প্রশ্ন রয়ে গেল শ্রাবণীর মনে। অতীত প্রতিটা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়। কেউ অতীতকে পেছনে ফেলে অনায়াসে এগিয়ে যায়, কেউ বা সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুন করে গড়ে তোলে। কিন্তু ব্যতিক্রম ঘটে তখনই যখন সেই অতীত কোনো স্মৃতির পাতা হয়ে নয়, বরং পায়ে লোহার ভারী শিকল হয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। তখন প্রতিটা কদমে সেই শিকল টেনে হিঁচড়ে এগিয়ে যেতে হয়। আর বুকের ভেতর পুষে রাখতে হয় একটাই লক্ষ্য, সময় আর সুযোগ বুঝে শিকল ছেড়ে ভেঙে গড়িয়ে দিতে হবে। নারী বিদ্বেষী তকমাটা মোস্তাফার নামের পাশে এমনি এমনি এসে জুড়ে বসেনি। একটা ছেলের জীবনের সবচেয়ে কাছের পবিত্রতম নারী হওয়ার কথা, তার মা, বোন এবং স্ত্রী। কিন্তু সেই মাই যখন জীবনের শ্রেষ্ঠ আশ্রয় হওয়ার বদলে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম নারীতে রূপ নেয়, তখন অবধারিতভাবেই একটা পুরুষের অভিধানে নারী শব্দের সংজ্ঞাটাই বদলে যায়। মুস্তাফার সাথেও ঠিক তেমনটাই ঘটেছিল। একটা সুন্দর হাসি খুশি সাজানো গোছানো পরিবার এক লহমায় ধুলোয় মিশে গিয়েছিল। তছনছ হয়ে গিয়েছিল মুস্তাফার নিজের জীবন, তার বাবা মুনিম এহসানের জীবন। আর এর সবচেয়ে বড় নির্মম শিকার হয়েছিল মুস্তাফার আদরের ছোট বোন মেহনুর এহসান। মাত্র একটা পৈশাচিক লোভের আগুনে পড়তে হয়েছিল পুরো পরিবারকে। পরকীয়া সম্পর্কে মুস্তাফার গর্ভধারিণী মা মেহনাজ বেগম জড়িয়েছিলেন মুস্তাফার আপন ছোট চাচা মুয়াজ এহসানের সাথে। নগদ অর্থ আর স্বর্ণ অলংকার নিয়ে তারা দুজনই রাতের অন্ধকারে পালিয়ে যান। নিজের আপন ছোট ভাই আর স্ত্রীর এই চরম বিশ্বাসঘাতকতার ধাক্কা সহ্য করতে পারেননি মুমিন এহসান। নিজের ব্যক্তিগত পিস্তলের একটা বুলেট দিয়ে তিনি নিজের বুকে টেনে নেন চিরন্তন নীরবতা। কিন্তু ভাগ্যের নির্মম ট্র্যাজেডির এখানেই শেষ ছিল না। সেই কালো রাতের পরপরই সমগ্র এহসান ভিলা এক আকস্মিক রহস্যময় আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে। সেই লেলিহান শিখা কেড়ে নেয় নিষ্পাপ মেহনুরের প্রাণ। সব হারিয়ে ছায়াস্তূপের উপর দাঁড়িয়ে থাকা জলজ্যান্ত এক লাশের নাম এখন মুস্তাফা, যে এখন আর শুধু বেঁচে নেই, বরং বেঁচে আছে প্রতিশোধের এক জীবন্ত আগ্নেয়গিরি হয়ে। ঠিক তখনই বিকট এক শব্দে আকাশ চিরে তীব্র বজ্রপাত হলো আশেপাশে। সেই ভয়ঙ্কর শব্দ আর বিদ্যুতের তীব্র আলোর ছটা কাঁচের বিশাল জানালা গলে ঘরের ভেতর আছড়ে পড়ল, যা এক পলকের জন্য স্পষ্ট করে তুলল মুস্তাফার পাথুরে অবয়ব। মেঘের ওই গর্জন যেন তার বুকের ভেতরে জমে থাকা হাহাকারটাকেই প্রতিধ্বনিত করল। অতীত মনে পড়তেই তার ভেতরের অস্থিরতার পারও তরতর করে চড়তে থাকে। শিরা উপশিরায় রক্ত যেন ফুটন্ত লাভার মতো ফুটতে শুরু করে। মুস্তাফা জানালার কাঁচের ওপর নিজের ডান হাতটা শক্ত করে চেপে ধরল। চোয়াল শক্ত হয়ে উঠল তার। চোখের মণি দুটো অন্ধকারে চেয়েও কালো দেখালো। বাইরে ঝড়ের তাণ্ডব বাড়ছে, আর ভেতরে বাড়ছে তার চূর্ণ বিচূর্ণ হওয়া আত্মার চিৎকার। মেহনাজ বেগম আর মুয়াজ এহসান, এই দুটো নাম মনে আসতেই তার মনের মধ্যে জ্বলে ওঠে প্রতিহিংসার আগুন। সেদিন এহসান ভিলার আগুনে শুধু মেহনুর পুড়ে ছাই হয়নি, পুড়ে মরেছিল মুস্তাফার ভেতরে সমস্ত দয়া, মায়া আর অনুভূতি। আজ সে যা, তার পেছনে দায় ওই দুজনের। সেই কারণেই তো এত বছর পাগলের মতো খুঁজে চলেছে মুয়াজ এহসানকে। তাকে খুঁজে পাওয়ার জন্যই নিজের অবস্থাকে শক্ত করে গড়েছে, দুর্ভেদ্য প্রাচীর করেছে চারপাশে, যা কেউ ভেঙে গড়িয়ে দিতে আসলে নিজেই ধ্বংস হয়ে যাবে। টেবিলের ওপর রাখা ড্রিঙ্কসের গ্লাস হাতে তুলে নেয় মুস্তাফা। তার পেছনে দাঁড়িয়ে আছে পলক। বাইরে থেকে ফিরে তাকে তলব করেছিল মুস্তাফা। পলকের দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে আদেশ দিল, পলক, মুবিন আহসান দেশে একা আসেনি, মুয়াজ আহসানকে সাথে নিয়ে এসেছে। তুই খোঁজ লাগা কোন গর্তে লুকিয়ে আছে। ঠিক এই মুহূর্তে তার ব্যাক প্রোফাইলটা পলকের সামনে উন্মুক্ত। জিম করা নিখুঁত পেটানো চওড়া পিঠের পেশিগুলো ল্যাম্পশেডের মৃদু আলো ছায়া যেন খোদাই করা কোনো গ্রিক গডের ভাস্কর্যের মতো ফুটে উঠেছে। সেই সাথে দেখা যায় বেশ গভীর দুটো ক্ষতের দাগ। ঘাড়ের নিচটায় একটা বাটারফ্লাই ট্যাটু করা, যার মাঝ বরাবর তলোয়ার জ্বালনা করা।
সৌন্দর্যে বীভৎস মৃত্যুর প্রতীক এই ট্যাটু। পলক মুস্তাফার দিকে তাকিয়ে বলল, ইতিমধ্যে ওদেরকে ট্রেস করার কাজ চলছে। আশা করছি কালকের মধ্যেই কোনো সংবাদ পেয়ে যাব। পলকের কথা শুনে মুস্তাফা ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। ওর সুগঠিত চওড়া বুক, নিখুঁত ছাঁচে ঢালাই করা সিক্স প্যাক অ্যাবস আর পেশিবহুল পেটানো শরীরটা এখনো পুরোপুরি দৃশ্যমান। নিয়মিত কঠোর শরীরচর্চার ছাপ স্পষ্ট ওর দেহের প্রতিটি খাঁজে। ভারী জিমের কারণে ওর 2 হাতের বাইসেপ আরও চওড়া কাঁধের রগগুলো এখনো টান টান হয়ে ফুলে আছে। পলক মনে মনে ভাবে, তার বসের মতো সুদর্শন সে খুব কমই দেখেছে। কম কি, হয়তো দেখেইনি। মুস্তাফা এক হাত দিয়ে কপালের অবাধ্য চুলগুলো পেছনের দিকে ঠেলে দিল। পলকের দিকে গভীর তীক্ষ্ণ চোখে তাকিয়ে মোস্তফা গম্ভীর আর ভারী গলায় বলল, মিয়া বাড়িতে বিয়ে ব্যবস্থা এবং জানাজার ব্যবস্থা দুইটা রেডি করবি। একটা না মানলে অপরটা অ্যাপ্লাই করবি। শ্রাবণীর বাড়ির আশেপাশে সিকিউরিটি বাড়িয়ে দে। বাজারঘাট যেখানে যাক, সবসময় প্রোটেক্ট করার লোক যেন আশেপাশেই থাকে। ঠিক আছে বস। মুস্তাফা গ্লাসের বাকি ড্রিঙ্কস শেষ করে নাকে মুখে শব্দ করে বলে, হুম, যা ঘুমিয়ে পড়। পলক যাওয়ার পূর্বে বুকে সাহস আর মনে আশা নিয়ে শুকনো একটা ঢোক গেলে জিজ্ঞাসা করে বসে, বস, কোথায় গিয়েছিলেন? মুস্তাফা নিজের তীক্ষ্ণ চাহনি নিয়ে যেই পলকের দিকে তাকিয়েছে, সেই পলকের মধ্যে নিজের দৃষ্টি নুইয়ে মনে মনে একবার দোয়া পড়ে নেয়। আর কোনো কথা না বলে বেরিয়ে আসে মুস্তাফার রুম থেকে। গল্পটি কেমন লাগছে? ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবে। কালকে আসবে নতুন পর্ব।